যাও ফোনটা তোলো। হ্যালো। এটা কি তেওয়ারি বাবুর নাম্বার? হ্যাঁ। হ্যাঁ, বলছি সুমিতাজি কি আছে? আচ্ছা, আপনি কে? আমি পেনশন ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ, এক মিনিট। এই পেনশন বিভাগ থেকে ফোন করেছে। কি? জিজ্ঞেস করো না কি দরকার। হ্যাঁ বলুন, কি কাজ আছে আপনার? আসলে পেনশন রিনিউয়াল করার জন্য ওনার আঙুলের ছাপ দরকার। এখন আমি এই এলাকাতেই আছি, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো কি? আগে আমি ওনাকে জিজ্ঞেস করে বলছি। উনি বলছেন ওনার পেনশন রিনিউ করার জন্য মায়ের আঙুলের ছাপের দরকার। 2-3 ঘন্টার মধ্যে আসছে। হ্যাঁ আসতে বলো। কিন্তু আরে আসতে বলো না, বলো ওকে। আপনি চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, চলে আসছি। এবার আমরা কি করব? পেনশন রিনিউ করানোটা খুব দরকারি, কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। আসতে তো ওকে। আরে তোমরা তাড়াতাড়ি করো, ওই লোকটা যে কোনো সময় এসে পড়বে। আরে তুমি যাও, দেখো ওকে, যাও তুমি। আগে আপনি কে? আসলে ওই সিগনেচার ভেরিফিকেশন আপনাকে ফোন করেছিলাম না? হ্যাঁ, ভেতরে আসুন। আপনি বসুন। আগে আপনি কি নেবেন বলুন? চা, কফি, শরবত নাকি জল? আচ্ছা। আপনি তো আপনার নামটা বললেন না? হ্যাঁ, আমার নাম আকাশ। যত বড় আপনার নাম ততটাই বড় আপনার মনও হবে অবশ্যই। আসলে আমি বুঝতে পারলাম না। কিচ্ছু না। বলছি সুমিতা দিকে ডেকে দেবেন? দেখুনই না, মায়ের শরীরটা খুবই খারাপ, আর দাদা তো কখন থেকে ওনার সেবা করছে, বৌদি তো কখন থেকে চেষ্টা করে যাচ্ছে ঘুম ভাঙানোর। ঠিক আছে, তাহলে আমি অন্য কোনো দিন আসবো। এখন এসেই গেছেন যখন, কাজ করেই যান না। মানে বলছিলাম যে এইটুকু কাজের জন্য আবার কেন আসতে যাবেন? কিছুক্ষণের মধ্যেই তো মা উঠেই পড়বেন, ততক্ষণ আমি আছি তো আপনার সঙ্গে। হ্যাঁ, উনি কে? আসলে উনি আমার স্বামী। আসলে মায়ের আজকে একটু শরীর খারাপ। হ্যাঁ ঠিক আছে, আমি না হয় অন্য কোনো দিন আসবো। আরে না 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 না, মায়ের শরীর তো এরকম মাঝে মাঝে খারাপ হয়েই থাকে, যে কোনো সময় হসপিটাল নিয়ে যেতে হতে পারে। এসেছেন যখন আঙুলের ছাপটা নিয়েই যান। হ্যাঁ, এখন এসেই গেছেন যখন, ছাপটা নিয়েই যান। আবার আসবেন বরং একদিন দেখা করতে মায়ের সঙ্গে। আরে আসুন। আসুন আসুন আসুন। আসুন। বসুন না। না ঠিক আছে। উনি কে? উনি উনি আমার বড় দাদা। হ্যাঁ নমস্কার। আরে মায়ের শরীরটা আজকে একটু খারাপ, তাই জন্য, তাই একটু মুষড়ে রয়েছেন আজকে।
ওনার শরীর এত সাদা কেন? আরে ব্যাপারটা হলো যে মা বাইরে বেরোন না তো, সবসময় ঘরের মধ্যেই থাকেন, তাই ওনাকে একটু ফর্সা লাগছে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বুড়ো আঙুলের ছাপটা নিয়ে নিন। এনার হাত এত ঠান্ডা কেন? আমার তো ইচ্ছে করছে ওকেও ফ্রিজের মধ্যে বন্ধ করে দিই। আসলে কি বলুন তো, আমি ঠান্ডা জল দিয়ে ওনার শরীরটা একটু মুছে দিয়েছি। আপনি কিছু গরম নেবেন? মানে চা, কফি? হ্যাঁ, না না, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। চলি, এখন আমি আসি। আমি আপনাকে বাইরে অবধি ছেড়ে দিই। ঠিক আছে, ঠিক আছে। মিশন সাকসেসফুল। বৌদি, কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই ভগবানের ফ্রিজটার কি হলো? আরে খারাপ হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, এখন কি করব? যদি ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায়, লাশ তো খারাপ হয়ে যাবে। আমাদের তাড়াতাড়ি রিপেয়ার করাতে হবে। তাহলে লাশটাকে কোথায় রাখবো? বাগানে? 2-4 দিনের মধ্যে সারিয়ে নেবো এটাকে। হাই পায়েল বৌদি, মা কোথায়? মা! আরে মা! আস্থা, মা কোথায় গেছে গো? মা তো এখন বাড়িতে নেই। আসলে মায়ের বান্ধবী বিমলা কাকির সাথে তীর্থে গেছে। কবে? কই আমাকে তো কেউ জানায়নি। কিন্তু মা তো বলেছিলেন যে তোমার সাথে কথা হয়েছে, তোমার তো জানা উচিত। কই না তো, আমার সাথে তো মায়ের অনেক দিন হয়ে গেল, কথাই হয়নি। তাই তো আমি চলে এলাম। এভাবে না বলে চলে গেল। মাও না আজকাল সব কিছু ভুলে যায়। আচ্ছা আচ্ছা, রাজেশ দাদা, রবি দাদা কোথায় গেছে? ওরা তো বাইরে গেছে, সন্ধ্যের মধ্যে চলে আসবে। আচ্ছা, তুমি খুব ক্লান্ত তাই না? তুমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। সন্ধ্যের মধ্যে তোমার দাদা চলে আসবে, আমরা সব একসঙ্গে বসে অনেক আড্ডা দেব। ঠিক আছে। বৌদি, আবার কোথা থেকে চলে এলো? চুপ করো পায়েল, এই ব্যাপারে আস্থা যেন কিচ্ছু জানতে না পারে। দেখো, আমি তো কিচ্ছু বলবো না, তুমি শুধু দাদাকে একটু সামলিও। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, তুমি শুধু বুঝে শুনে থেকো। আস্থা, একটু তরকারি দি। না না বৌদি। আচ্ছা দাদা, মা ফোন করেছিল? না। কতদিন হয়ে গেল? এতদিনে তো মায়ের ফোন করার কথা, তাই না? আরে আস্থা, তুমি কত প্রশ্ন করো, ভালো করে খাবারটা তো খাও, তারপরে যত খুশি প্রশ্ন করো তুমি। হ্যাঁ বৌদি, আসলে এতদিন পরে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে তো, তাই কথা বলে যেন মনই ভরছে না। আস্তা, আগে খাবারটা খেয়ে নাও, তারপর অনেক গল্প করব আমরা একসঙ্গে। আরে পায়েল বৌদি, তোমার নেকলেসটা কি সুন্দর গো, কিন্তু আচ্ছা, এটা মায়ের নয় তো? হ্যাঁ, এটা তো মায়েরই। আসলে মা তীর্থে যাওয়ার আগে আমাকে দিয়ে গেছিলেন। আরে তুমি রুটি নিচ্ছ না আরে কেন? না 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 বৌদি, আমার পেট ভরে গেছে, আমি শুধু হাতটা ধুয়ে এক্ষুনি চলে আসছি। একে তাড়াতাড়ি এখান থেকে তাড়াতে হবে, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে।
কথায় বলে লোভ মানুষকে পশুতে পরিণত করে। রাজেশ, রবি, পায়েল আর কল্পনাকে লোভ এমনভাবে অন্ধ করে দিয়েছিল যে এখন ওদের বোন কল্পনাকেও ওরা ওদের পথের কাঁটা মনে করছিল। এদিকে আস্থার মনে এটা নিয়ে কোনো ধারণাই ছিল না যে ওর মা এই পৃথিবী ছেড়ে কবে চলে গেছেন, আর তার মৃতদেহ এখনো ফ্রিজে ঠান্ডায় জমে রয়েছে। নিজের মাকে নিয়ে করা আস্থার প্রশ্নগুলোর চারজনে মিলে খুবই বুদ্ধি করে মিথ্যে উত্তর দিল, যেগুলো আস্থা বিশ্বাসও করেছিল। আর আস্থা আসার 5 দিন পরেই ওরা সেই সুযোগটা পেয়ে গেল, যেটার জন্য ওরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল। আস্থা, এটা কি করছিস তুই? আর ওই সুইচটা ফ্রিজকে বন্ধ করলো? দাদা দাদা ওই ফ্রিজ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, যদি শর্ট সার্কিট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাই আমি বন্ধ করে দিয়েছি। কে বলেছিল বন্ধ করতে তোকে? আরে দাদা, এতে জিজ্ঞেস করার কি আছে? প্রয়োজন আছে। এটা তোর বাড়ি নয়, এটা আমার বাড়ি। আর এখানে আমাকে না জিজ্ঞেস করে একটা কাজ হবে না। দাদা! দাদা কি দাদা? গলার স্বর নিচে নামিয়ে কথা বল। এটা তো শ্বশুর বাড়ি নয়। এখন মা বাড়িতে নেই বলে খুব বড় বড় কথা বলছিস যে? মায়ের সামনে তো একদম পুরো ভেজা বিড়াল হয়ে যাস তুই। মাকে ফিরতে দে, সবকিছু বলবো আমি। এই মায়ের চামচা, একদম চুপ করে থাকবি, ঠিক আছে তুই? অপদার্থ আর দায়িত্বজ্ঞানহীন হওয়ার থেকে চামচা হওয়া অনেক ভালো দাদা। মুখ সামলে কথা বল। কাকে অপদার্থ বলছিস তুই? রাজেশ দাদা, আজকে তো ওর সীমা ছাড়িয়ে গেছে। আজকেও আমাকে চড় মারলো আর তুমি কিচ্ছু বললে না। ঠিকই তো করেছে ও। শ্বশুর বাড়ি থেকে আসা পর্যন্ত প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিচ্ছিস তুই আমাদের। আরে এতটা মন নিজের সংসারে গিয়ে দে না, আমাদের মাথা কেন খারাপ করছিস? দাদা তুমিও এরকম কথা বলছো? বৌদি, দেখো আস্থা, আমার থেকে অন্যরকম কিছু আশা রেখো না তুমি। আর হ্যাঁ, আমি তোমার দাদার বিরুদ্ধে যেতে পারবো না। আচ্ছা এবার আমি বুঝতে পারছি। আর যদি মা এখানে থাকতো তাহলে তোমরা কেউ এরকম বিহেভ করতে না। আমি তো এখানে শুধু মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি কি করে জানবো? আমি এখানে আছি বলে তোমাদের সবার খুব অসুবিধা হচ্ছে। আজকের পর আমি এ বাড়িতে আর কোনোদিন ভুল করেও আসবো না। এই, হ্যাঁ হ্যাঁ, এদিকে শোন। চল বেরো এই বাড়ি থেকে। তুই একাই শুধু মাকে ভালোবাসিস না, আমাদেরও মায়ের জন্য চিন্তা হয়, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না। আমি চলে যাচ্ছি। আরে আস্থা মা, বিমলা কাকিমা, তুমি তীর্থযাত্রা থেকে কবে ফিরলে? আর মা কোথায়, কেমন আছে মা? আরে এই প্রশ্নটাই তো আমি তোমাকে করতে যাচ্ছিলাম, যে সুমতি দিদি তীর্থ করে ফিরলো কিনা। কিন্তু মা তো তীর্থযাত্রা করতে তোমার সাথে গিয়েছিল। না না, ও তো তোমার শাশুড়ির সাথে 2-3 মাস আগে গিয়েছিল তীর্থ করতে, এরকমটাই তো বলেছিল আমাকে কল্পনা। কি 2-3 মাস আগে? আমার দাদারা আমায় মিথ্যে কথা বললো কেন? আরে দাদা, আবার কি সমস্যা হয়েছে? সমস্যা নয়, সমস্যার সমাধান পেয়ে গেছি। পেনশন ডিপার্টমেন্ট একটা নতুন নিয়ম চালু করেছে, আর আমাদের ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। ব্যাংক নিজের থেকেই আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে। এবার আর ওই ফ্রিজেরও কোনো দরকার নেই, আর মায়ের লাশটারও প্রয়োজন নেই। কি বলছো দাদা? কি দারুণ খবর দিলে একটা। হ্যাঁ, কিন্তু আমাদের এই লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সবাইকে আমরা কি বলবো? আরে কি বৌদি, কত লোক তীর্থযাত্রায় নিখোঁজ হয়ে যায়, আর সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে 7 বছর পর্যন্ত জীবিত মানা হয়। ততদিন অব্দি কোনো অসুবিধা হবে না, আর যখন অসুবিধা হবে তখন যে কোনো কাউকে একটা মা বানিয়ে নেবো। ততদিনে আমাদেরকে এই লাশটাকে সরিয়ে ফেলতে হবে। কল্পনা, পায়েল, তোমরা তাড়াতাড়ি একটা চাদরের ব্যবস্থা করো মায়ের লাশটাকে জড়ানোর জন্য। আমাদের যা কিছু করার
আজকেই করতে হবে। দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে তাড়াতাড়ি যাও। আর রবি, তুই তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা কর, লাশটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ দাদা। স্যার, মা সুস্থ আছে, ভালো আছে, বেঁচে আছে, আমাদের সঙ্গে আছে। তাহলে মা কোথায়? যদি সঙ্গেই থাকে তাহলে তোমরা চারজন কোথায় যাচ্ছ? ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তোমরা বাইরে এসো, এই বাইরে এসো। আস্থা, তুমি আবার কি নিতে এসেছো? মা কোথায় বৌদি? মা তো তীর্থযাত্রায় গেছে। কার সাথে গেছে বলবে? আরে বললাম তো তোমায়, বিমলা কাকির সাথে গেছে। বিমলা কাকিমা? বৌদি, বিমলা কাকিমা আমার সঙ্গে আছে। আরে আস্থা, আমি তোকে একটা চড় মেরেছি তাই বলে তুই পুলিশ নিয়ে চলে এলি? রাখির সম্মানটুকু তো রাখতে পারতিস। তুই সম্মান অসম্মানের কথা যদি না বলিস সেটাই সব থেকে ভালো হবে দাদা। আর তাছাড়াও আমি এখানে তোর জন্য নয়, মায়ের জন্য এসেছি। ইন্সপেক্টর সাহেব, ওদের কথা অনুযায়ী আমার মা তার বন্ধু বিমলার সাথে তীর্থযাত্রা করতে গেছে। এদিকে বিমলা কাকিমা বলছেন যে আমার দাদা বৌদি ওনাকে বলেছেন যে আমার মা আমার শাশুড়ি মায়ের সঙ্গে তীর্থযাত্রা করতে গেছে। দুপক্ষের মধ্যে কেউ তো মিথ্যে কথা নিশ্চয়ই বলছে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে সত্যি কে বলছে। এই ভাই, ইনি কি বলছেন? কোথায় তোমার মা? স্যার, মা তো তীর্থ করতে গেছেন। এই মেয়েটা পাগল হয়ে গেছে, হ্যাঁ, আমি পাগল। পাগল হয়ে গেছি। কতদিন হয়ে গেছে না মা কোনো ফোন করেছেন, না চিঠি পাঠিয়েছে, না কোনো খবর পেয়েছি। আর এই হলো আমার দাদারা, যাদের মাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এদেরকে আমি সন্দেহ করি। আমরা কেন মায়ের খারাপ চাইতে যাব? আমরা তো মায়ের আপন, তাই না? স্যার, মা সুস্থ আছে, ভালো আছে, বেঁচে আছে, আমাদের সঙ্গে আছে। তাহলে মা কোথায়? যদি সঙ্গেই থাকে তাহলে তোমরা চারজন কোথায় যাচ্ছ? মা কোথায়? এই তল্লাশি করো। স্যার, আমরা তো মন্দিরে যাচ্ছিলাম স্যার। আরে উনি তো তীর্থ করতে গেছেন। এটা তোমরা কি করলে দাদা? মায়ের এই অবস্থা করার আগে একবার মনে পড়লো না যে মায়ের গর্ভ থেকে তোরা জন্ম নিয়েছিস, যে মায়ের দুধ খেয়ে তোরা বড় হয়েছিস, সেই মাকে তোরা সবাই মিলে মেরে ফেললি। রাজেশ দাদা, কাল পর্যন্ত আমি তোমায় নিয়ে গর্ব করতাম যে আমি তোমার বোন, কিন্তু আজ আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে তোমাদের মতো নোংরা ইতরদের বোন আমি। আরে মাকে এভাবে কষ্ট দিয়ে মারার তোমাদের কি প্রয়োজন ছিল? দেখে নিও তোমরা, ভগবানও তোমাদের কোনো দিন ক্ষমা করবে না। তোমাদের এই নীচ কাজ দেখে বাকি মায়েদের তাদের ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। মা, এদের সবাইকে গ্রেপ্তার করো। হ্যালো, কন্ট্রোল রুম। মা, মানুষ প্রথম যে কথাটা শেখে সেটা হলো মা। মানুষের প্রথম গুরু হলেন মা। মার থেকে বড় আর সুন্দর পৃথিবীতে আর কিছু হতেই পারে না। সেই মাকে এমন নির্মমভাবে মারার কথা একটা পশুও ভাবতে পারবে না। টাকার লোভে তারা এমন অন্ধ হয়ে গেল যে মায়ের প্রতি ভালোবাসার কথাও ভুলে গেল। আর চারজনই জেলে নিজেদের অপরাধের শাস্তি ভোগ করছে।
আজও আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যাদের কাছে সম্পর্ক আর ভালোবাসা টাকার থেকে অনেক ঊর্ধ্বে। সন্তান যেরকমই হোক না কেন, মা কিন্তু কখনোই নিজের সন্তানের সম্পর্কে খারাপ কথা ভাবেন। সন্তানের প্রতি মায়ের এই ভালোবাসা একেবারেই প্রাকৃতিক। কিন্তু আমাদের এটা ভোলা উচিত নয় যে টাকা পয়সার ব্যাপারে ভালোবাসার মধুর সম্পর্কের মধ্যেও অ্যালার্ট থাকাটাও খুবই জরুরি। এর সঙ্গেই আমি গিরিশ সেন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।